মা, জানি যখন এই চিঠিটা তুমি পড়বে তখন হয়তো আমি আর থাকব না। অবাক হচ্ছ? না, তোমার তো অবাক হওয়ার কথা না। তুমি তো সবই জানো। এমন তো কোনো কথাই নেই যা আমি তোমায় গোপন করেছি। যাই হোক, অনেক ভাবনা চিন্তার পরই আমার এই সিদ্ধান্ত। শুধু যাওয়ার আগে তোমাকে আমার কিছু অভিযোগ থুড়ি মনের কথা বলে যেতে চাই। শুধু থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছিলাম, গ্র্যাজুয়েশনের রেজাল্টও বেরোয়নি। মালা পিসি একটা সম্বন্ধ আনলো, আর তুমি বিয়ে তোড়জোড় শুরু করে দিলে। কি হতো মা দুদিন অপেক্ষা করলে? তুমি তো জানতে মা, আমার এমএ করার কত ইচ্ছে ছিল। তুমি বললে বাবার সামনেই রিটায়ারমেন্ট, ভাইয়ের পড়াশোনার খরচও আছে, তার আগে তোমরা আবার বিয়ে দিতে চাও। আমি মেনে নিলাম না চাইতেও। কোনোদিন তো অবাধ্য হইনি। কি হতো মা আর দুটো দিন পরে দিলে? আমাদের অবস্থা তো একেবারে অসচ্ছল ছিল না। আর আমি তো স্কলারশিপের টাকাও পেতাম মা। আমার পড়াশুনো, বইপত্তর, টিউশন মাস্টারের টাকা সবই তো হয়ে যেত। তা সত্ত্বেও আমি বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছিলাম। তুমি পাল্টা বুঝিয়েছিলে একদিন না একদিন তো বিয়ে দিতেই হবে। আর ছেলের বাড়ি নাকি খুব একটা বেশি দূরে না, কাছাকাছির মধ্যেই থাকবো। তারা নাকি আবার বলেছেও আমি যদি আরও পড়তে চাই তাদের আপত্তি নেই। এখন এসব ভাবলেও হাসি পাচ্ছে। যাই হোক, তোমার কথাই মেনে নিয়েছিলাম। তুমি আবার কখনো ভুল হতে পারো নাকি? বিয়েটাও হয়ে গেল। বিয়ের পর ১-১.৫ মাস ভালোই কাটল এরুর বাড়ি, এদিক ওদিক ঘুরে। কিন্তু তারপর ওই যে বাচ্চাগুলোকে পড়াতাম, আবার পড়ানো শুরু করলাম। পড়ানোও হতো, আর তোমার সাথে কয়েক মিনিটে দেখাও হতো। বিয়ের পর তোমাদের ছেড়ে থাকতে আমার যে কি কষ্ট হতো তুমি তো জানোই। বিয়ের পর এমন রোজ রোজ বাপের বাড়ি গেলে শ্বশুরবাড়ির লোকেদের প্রতি দায়বদ্ধতা আসে না। এরা পারে না কাউকে আপন করতে। এদের জন্যই হাড়ি আলাদা হয়। সংসারে অশান্তির কারণ এরা। এইসব ইত্যাদি ইত্যাদি নানান কথা তারা শোনানো শুরু করলো। আমি এসে তোমায় বলতাম, বলো, আর তুমি কি বললে? ঠিকই তো বলেছে তারা। বিয়ের পর বাপের বাড়ি এইরকম রোজ রোজ আসা ঠিক না। তুই বরঞ্চ বাচ্চাগুলোকে ওখানেই ডেকে নে। মেনে নিলাম আমি। ভাবলাম ঠিকই বলেছ। যদিও বা বাচ্চাগুলোর একটু দূর হতো, তাও পড়তে যেত ওই কয়েকদিনই। তারপরেই আবার আমার অত্যন্ত আপন শ্বশুরবাড়ির লোক বলা শুরু করলো ২ পয়সা রোজগারের জন্য বাড়ির বউ টিউশনই করছে। এতে তাদের নাকি মান সম্মানে আঘাত হচ্ছে। তাদের নাকি অনেক অপমান শুনতে হচ্ছে আশপাশ থেকে। আর কি, টিউশনই ছেড়ে দিলাম। ততদিনে বিয়ে পাশ হয়ে গেছে। বললাম এমএ করতে চাই। তারা বলল তাদের আপত্তি আছে এ ব্যাপারে। বাড়ির বউদের নাকি অত পড়াশুনো করতে নেই, মন উড়ু উড়ু হয়ে যায়। আর থাকতে পারলাম না, তর্ক করেছিলাম। আর আমাকে শুনতে হয়েছিল আমার আচার আচরণ, শিক্ষা দীক্ষা নিয়ে কত বাজে কথা। রাগ করে তোমাদের কাছে চলে এসে সবই তো বলেছিলাম। আর তুমি কি বললে? আমারই দোষ। তারা বড়, তাদের মুখে মুখে তর্ক করা আমার উচিত হয়নি। আমি ফিরে গেলাম, ক্ষমা চাইলাম, দোষ না করেও। তোমার পই পই করে বলে দেওয়া কথাগুলো পালন করার চেষ্টা করলাম। প্রথম প্রথম বিয়ের পর কয়েক বছর এরকম সমস্যা হয়ই, একটু মানিয়ে নিতে হয়। সেই মানিয়ে নিতে গিয়ে এমএ করা আর হলো না। চাকরি করা তো দূরস্থ। তারা বলেছিল তাদের কোনো দাবি দেওয়া নেই, যেটুকু সামর্থ্য মেয়েকে দিন। আর এখন উঠতে বসতে এই দেওয়া নিয়েই খোঁটা শুনতে হয় আমাকে। মুখে যাই বলুক, মনে মনে তারা চেয়েছিল ৪ চাকা বা বাইক, কিংবা বেশ কয়েক লাখ টাকা যদি পাওয়া যেত। সবই শুনতাম, উত্তর আর কিছু দিতাম না। গন্ডারের চামড়া বানিয়ে নিয়েছিলাম। কিন্তু না, খুব কষ্ট হতো যখন দেখতাম কোনো আত্মীয় বা প্রতিবেশী এলে আমার নামে বানিয়ে বানিয়ে বলে নিন্দা করছে। কতবার এসে তোমার কাছে বলতাম, আর তুমি কি বলতে? শ্বশুরবাড়ির লোক, একটু এইরকম হয়ই। খোঁজ নিয়ে দেখো, সবাই একই কথা বলবে। বর ঠিক থাকলেই হলো। আর বর বিয়ের কয়েকদিন পরেই তো জানতে পেরেছিলাম নেশা করে। প্রায় রাতেই মদ খেয়ে ফিরত যখন। এই নিয়ে কত কথা কাটাকাটি হয়েছে। তুমি বললে ঝগড়া করিস না, বুঝিয়ে বল। তাই চেষ্টা করতে লাগলাম, কিন্তু সহ্যের সীমা তো তখন ছাড়ালো যখন জানতে পারলাম
ওর বিয়ের আগে একজনের সাথে সম্পর্ক ছিল, এমনকি এখনও তার সাথে সম্পর্ক আছে। আর থাকতে পারলাম না, তোমার কাছেই চলে এসেছিলাম। বলেছিলাম আর ফিরব না। তুমি তখন আবারও বোঝালে সম্পর্কে টানাপোড়েন তো চলেই, তার জন্য বিয়ে ভাঙা? চেষ্টা কর একটু স্বামীর মন জয় করার। অনেক রাগারাগি কান্নাকাটির পর আবারও ফিরে গেলাম। শুরু করলাম স্বামীর মন জয়ের চেষ্টা। ওই যে তোমারই কথায় তার জন্য ভালো ভালো রান্না শুরু করলাম, স্পেশাল ডিশ বানালাম। কিন্তু দেখো, যার জন্য বানালাম সে তো নেশার ঘরে বাড়ি ফিরে সোজা বিছানায়। খাবার মুখে দেওয়া তো দূরস্থ। আর যদি কোনোদিন স্বাভাবিকভাবে ফিরেছে, তো সেদিন বলেছে সে নাকি বাইরে থেকে খেয়েই ফিরেছে। এইভাবেই তো চালাতে লাগলাম। কিন্তু আজ তোমাদের আদরের জামাই তার সকল বান্ধবীকে নিয়ে এই বাড়িতেই এসেছে। এখানেই নাকি তারা সময় কাটাতে চায়। আমি রাগ করে প্রতিবাদ করায় আমারই গায়ে শেষে হাত তুলল। সাথে সাথে ফোনে আমি তোমায় সব জানালাম। আর তুমি বললে মানিয়ে নে, মানিয়ে নে, মানিয়ে নে, মানিয়ে নে। আর কত মানাবো বলতে পারো? আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমি আর পারছি না। ওই যে তোমার কথা অনুযায়ী আমি হেরে গেছি, মেনেই নিলাম সেটা। আমি থাকি না থাকি এদের কিছু যায় আসে না। এদের কাছে আমি হাতের ময়লার মতো। কিন্তু আজ কেন জানি না মনে হচ্ছে তোমাদের কাছেও আমি বোঝা। আর তোমাদের চিন্তা বাড়াবো না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তোমাদের সকলকে শান্তি দিয়ে আমি যাচ্ছি তোমাদের থেকে দূরে, বহু দূরে। বাবা হাই প্রেশারের রুগী, বাবাকে একটু সামলে রেখো। আমার ঘরের আলমারিতে আমার কিছু জমানো টাকা আছে, ভাইকে দিয়ে দিও, কাজে লাগতে পারে। তুমিও ঠিক থেকো। জানি প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু দেখবে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, ওই থানা পুলিশ করতে যেও না। কি হবে করে? ওই দুদিন একটু টানা হাজরা। এদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। জানিই তো শ্বশুরবাড়ির লোক এইরকম হতেই পারে। অভিযোগ তো আমার তোমার প্রতি। যদি একটু আমায় বুঝতে। তোমরা বারবার বলেছ, বিশেষ করে তুমি, আমার ভালোটাই চাইছ। যা করছো আমার ভালোর জন্যই করছো। কিন্তু দেখো, এই ভালোটাই আর থাকতে পারলাম না। তোমরা ভালো থেকো। তোমার আদরের টুকু। 4 বছর পর। কি ভেবেছিলেন আমি বুঝি সুইসাইড করেছি? না, আমি তা করিনি। তবে ছেড়ে চলে এসেছি, সব সম্পর্ক ত্যাগ করেছি সেই দিনের পরই। শ্বশুরবাড়ির লোকের সাথে তো বটেই, সাথে সাথে ত্যাগ করেছি নিজের একান্ত আপন লোকেদেরও। জন্মের পর থেকে যাদের আমরা বিশ্বাস, ভরসা করি, তারা হলো মা বাবা। আর যদি সেই ভরসার জায়গাটাই যদি দিতে না পারে, তখন আমি ঠিক না ভুল আমি জানি না, কিন্তু যে মুক্ত বাতাসের সন্ধান করেছিলাম তার দেখা আমি পেয়েছি। এই বছরের কথা আর বললাম না। আমি এখন এক কলেজের লেকচারার পদে আছি, পিএইচডি করছি, সাথেই লেকচারারের কাজ। আমি পেরেছি, আমি পেরেছি নিজের অক্লান্ত পরিশ্রমে, নিজের চেষ্টায় নিজের স্বপ্ন পূরণ করতে।